কবর খোঁড়ার কাজ শুরু করলো। মাটি বৃষ্টির পানিতে নরম হয়ে আছে, তাই খুঁড়তে খুব একটা কষ্ট হচ্ছে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কবর খোঁড়ার সময় গোরস্থানের বাতাসটা কেমন যেন মিষ্টি গন্ধে ভরে গেছে, অনেকটা হাসনাহেনা ফুলের গন্ধের মতো। অথচ আশেপাশে কোথাও হাসনাহেনা গাছ নেই। আরিফ, একটা গন্ধ পাইতেছ? হ ভাইজান, এই আতর বা গোলাপ জলের মতো গন্ধ। মনে হইতেছে কাইল রাইতে কেউ আগরবাতি জ্বালাইছিল, সেই গন্ধ এখনো যায় নাই। ভাইজান, গোরস্থানে আগরবাতির গন্ধ থাকবো কেন? আর এই বৃষ্টির মধ্যে গন্ধ তো ধুইয়া যাওয়ার কথা। এই গন্ধটা অন্যরকম, কেমন জানি একটা নেশা ধরানো গন্ধ। সেলিমের কথায় আরিফের মনেও খটকা লাগলো। সে কোদাল চালানো বন্ধ করে চারপাশে তাকালো। অন্ধকারে বাঁশঝাড়ের দিকে তাকাতেই তার মনে হলো লাল বেনারসি পরা কেউ একজন বাঁশঝাড়ের আড়ালে দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। বিদ্যুতের আলোয় দৃশ্যটা এক সেকেন্ডের জন্য দেখা গেল, কিন্তু আবার পরক্ষণেই মিলিয়ে গেল। হ্যাঁ, কে কে ওইখানে? কি হইল আরিফ? কারে ডাকো? জব্বার ভাই, ওই বাঁশঝাড়ের পিছনে মনে হইল লাল শাড়ি পরা কোনো মহিলা খাড়াইয়া আছে। আরে দূর মিয়া, এই রাইতে এই তুফানে মহিলা আসবো কই থেকে? হয়তো মনে ভুল দেখছো। তাড়াতাড়ি হাত চালাও, আবার বৃষ্টি নামলে বিপদ হইব। আরিফ নিজেকে সান্ত্বনা দিল যে এটা হয়তো মনের ভুল। কিন্তু কবর খোঁড়া শেষ করে তারা যখন লাশটা কবরে নামানোর জন্য আনলো, তখন ঘটল আসল ঘটনা। লাশটা যেই তারা কাঁধে তুলল, মনে হলো হাজার মনের ভার চেপে বসেছে তাদের কাঁধে। আরিফ আর জব্বার আলী অভিজ্ঞ লোক, কিন্তু এই দৃশ্য দেখে তারাও টাল সামলাতে পারছিল না। ইয়া মাবুদ, এত ওজন কেন? মনে হইতাছে পাহাড় সমান বাড়ি। সেলিম, ভালো কইরা ধর, ফালাইয়া দিস না আবার। ভাইজান, আমি আর পারতাছি না, আমার হাত অবশ হইয়া যাইতাছে। আর আর ওই দেখেন, কবরের ভিতরে ওইটা কি? সেলিমের চিৎকার শুনে আরিফ আর জব্বার আলী কবরের দিকে তাকালো। তারা দেখলো সদ্য খোঁড়া কবরের ভেতর টলটলে পানি জমে আছে, আর সেই পানির ওপর ভাসছে একজোড়া রূপার নূপুর। অথচ লাশ এখনো তাদের কাঁধেই।